অকুপায়েড কাশ্মীর, অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হোক ফেরানোর, সে সম্পর্কে তো ওনার কোনো কথা, ইতিবাচক কথা শোনা গেল না। পাকিস্তানকে আক্রমণ করে, সন্ত্রাসবাদকে আক্রমণ করে, সন্ত্রাসবাদের যে আতুরঘর বা প্রশ্রয়দাতা পাকিস্তান, এটা তো প্রথম আক্রমণটা করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা এই যে বলছেন প্রধানমন্ত্রী আজ বলেছেন, প্রধানমন্ত্রী আজ বলেছেন, এর মানে কি? যতগুলি দল, প্রতিনিধি দল, যতজন প্রতিনিধি গেছেন, বেস্ট পারফর্মার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অনেক আগে থেকেই তিনি পিওকের প্রশ্ন তুলেছেন, পাকিস্তানের ভূমিকার নিন্দা করেছেন, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পার্টি লাইন স্থির করে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রতিধ্বনিত করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানকে খোলাখুলি আক্রমণ করেছেন। এবং শুধু মুখে আক্রমণ করা বা বিশেষণ দেওয়া নয়, তিনি অপারেটিভ পার্টটাও বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরটা ফিরিয়ে আনার কথা বলুন, পাক অধিকৃত কাশ্মীরটা ফিরিয়ে আনার প্রসেসটা শুরু হোক। তো প্রধানমন্ত্রীর এত কথা বললেন, সে প্রসঙ্গে তো কোনো কথা নেই। কেন নেই? উনি যা বলেছেন কোনো নতুনত্ব নেই। যা বলেছেন ওনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেশের মধ্যে প্রথম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন। তো সুতরাং প্রধানমন্ত্রী পাকিস্তানকে কি বললেন না বললেন, আমরা এর মধ্যে অতিরিক্ত কোনো তাৎপর্য দেখছি না। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অপারেটিভ পার্টটা বলেছিলেন, যে পাক অকুপায়েড কাশ্মীরটা ফেরত আনার প্রসেসটা শুরু করুন, সে প্রসঙ্গে কোনো কথা বলতে পারলেন না প্রধানমন্ত্রী। তো তাহলে তার এতক্ষণের ভাষণটা কি হলো? এতক্ষণের ভাষণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের জেরক্স কপি, তারও আবার সবকটা পয়েন্ট কভার করা নেই। ফলে প্রধানমন্ত্রীর আজকের ভাষণ, সেখানে অতিরিক্ত কোনো তাৎপর্য, তার কোনো প্রতিফলন প্রধানমন্ত্রীর ভাষণে নেই। বলছি, প্রধানমন্ত্রী রাজ্যে এসছেন গত 29 তারিখে, এক মাস কাটার আগে আগামী 20 তারিখ তিনি আবার রাজ্যে আসছেন। এটা মনে করা হচ্ছে যে নন্দীগ্রাম থেকে তিনি সভা করতে পারবেন। ওনারা যেখানে ইচ্ছে আসতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সারা ভারতে যে যেখানে আছে, তো এতজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, নানা রকম রঙের সব লোকজন, মুখ্যমন্ত্রী, তো তারা তো সব এসছিলেন বিজেপি। তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন, 21-এ করেছেন, তারপরে করেছেন, এবারে 24-এ করেছেন। তো কি হয়েছে? বিজেপি হেরেছে, বিজেপির লোকসভা সিট কমে গেছে, তৃণমূলের বেড়েছে। ওনারা, প্রধানমন্ত্রী যতবার আসবেন, এই নরেন্দ্র মোদী যতবার আসবেন, এই অমিত শাহ যতবার আসবেন, ততবার বাংলার মানুষ তুলনা করে দেখবে যে খালি হাতে আসছে, খালি হাতে, শুধু মুখে কথা, মুখে হাত ফাঁকা, মুখে কথা হাত ফাঁকা। বাংলার অধিকার, বাংলার ন্যায্য টাকা, 4,64,000 কোটি টাকার বেশি কর, ট্যাক্স বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার। আর বাংলার বকেয়া 1,70,000 কোটি টাকার বেশি দিচ্ছেন না। 100 দিনের টাকা বাংলার গরিব মানুষকে, শ্রমজীবী মানুষকে কাজ করিয়ে দেননি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করেছেন। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজকোষ থেকে 3,700 কোটি টাকা দিয়ে তাদেরকে দিতে হয়েছে। 12 লক্ষ মানুষ আবাসের কেন্দ্রীয় সরকার দেয়নি, নরেন্দ্র মোদী দেননি। কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাড়ি থেকে। তো ফলে প্রধানমন্ত্রী যেখানে আসবেন, যে জেলায় আসবেন, যে এলাকায় আসবেন, সেখানের মানুষ দেখবেন আমি 100 দিনের কাজ করেছি, এই লোকটা আমাদের টাকা দেয়নি, টাকাটা দিয়েছে বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে যতবার নরেন্দ্র মোদী আসবেন, তুলনামূলক দিক থেকেই বাংলার মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে প্রত্যাখ্যান করবে। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকদের সমর্থনের দিকে এগিয়ে যাবে। 20 জুন শুভেন্দুরও দাবি হচ্ছে যে তারা বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন হবে এবং এখনো পর্যন্ত
জুনই তিনি নন্দীগ্রামে আসতে পারেন। দেখুন, কেন মোদি আসছেন 20শে জুন এসব আমি তো জানি না, আমি শুধু এইটুকু জানি 20শে জুন আমার জন্মদিন। তো সুতরাং এখন আমি নরেন্দ্র মোদী কি করতে আসছেন আমি কি করে বলবো? ওরা বলছে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। পশ্চিমবঙ্গ দিবস তো ঠিক হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ হিসেবে পালিত হয়। সেটা সর্বস্তরের বিশেষজ্ঞ মানুষ সব দেখে মতামত নিয়ে, বিশিষ্টদের, অভিজ্ঞদের, গবেষকদের মতামত নিয়ে সেটা ঠিক হয়েছে। আর ওরা ইতিহাসের একটা অপভ্রংশ করে ওটা 20শে জুনকে চাপাতে চাইছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কোনো তাৎপর্য নেই। ফলে ওরা একটা জোর করে চাপাতে চাইছে, তার সঙ্গে বাস্তব এবং ইতিহাসের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন, মোদী সরকার 11 বছরের রাজকে সাফল্যের ঢাক পেটাচ্ছেন, এদিকে 2026-এর 15 বছরের পুঁজি নিয়ে আমাদের রাজ্য সরকার অগ্নিপরীক্ষায়। আর একবার শুনবো। মোদী সরকার 11 বছরের সাফল্যের ঢাক পেটাচ্ছে তাদের, অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলার সরকার তারা এত বছরের যে বঞ্চনার শিকার হয়ে সেটা নিয়ে তারা অগ্নি পরীক্ষায় পড়ে রয়েছে। মানে তারা টাকাটা না পাওয়ার জন্য তাদেরকে রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে বাংলা সরকার। আসলে তো বটেই, কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দিচ্ছে না, বাংলার পাওনা টাকাটা দিচ্ছে না, অথচ অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলোকে টাকা দিচ্ছে। ফলে বাংলাকে আর্থিক অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে। নিজেদের আয় থেকে মানুষের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জিং জবটা করছেন সেটা তো সাংবিধানিকভাবে বিজেপির বঞ্চনার কারণে কাজটা আরো কঠিন। তা সত্ত্বেও তার মধ্যে থেকেও বহু বাধ্যবাধকতা, সীমাবদ্ধতার মধ্যেও তিনি কাজ করছেন এবং মানুষকে, গরিব মানুষকে রিলিফ দিচ্ছেন। যদি কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য গোটা টাকাটা ছেড়ে দেয়, তাহলে আরো মানুষকে যতটা সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান, তো ততটা নিশ্চয়ই তিনি করবেন। 9 জুন বোলপুর থেকে নারী সম্মান যাত্রা শুরু করবে বিজেপি, শুভেন্দু অধিকারী নেতৃত্বে। যেমন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বোলপুরে নারী সম্মান যাত্রা করবে বিজেপি। কোন শুভেন্দু অধিকারী? যে শুভেন্দু অধিকারী বীরবা হাঁসদা, আমাদের জঙ্গল কন্যা, জঙ্গল মহলের কন্যা, বাংলার কন্যা, আদিবাসী কন্যা এবং বাংলার মন্ত্রী, যে বীরবা হাঁসদাকে যে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমার জুতার নিচে থাকে, সেই শুভেন্দু অধিকারী নারী সম্মান যাত্রা, নারী সম্মান যাত্রা, সেই শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে। অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, এটা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে, নিন্দা করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। তারপরে দল নজর রাখছে, আইনের পথে চলছে। কিন্তু বিজেপি নেতারা দিনের পর দিন যে কুৎসিত আক্রমণগুলো করে যান, অশালীন কথা বলেন, মহিলাদের অসম্মান করেন, তাদের মুখে আজকে এইসব নারী সম্মান। প্রথম কথা, শুভেন্দু, সব চ্যানেলকে অনুরোধ করব শুভেন্দু অধিকারীর এই বিবৃতিটা যখন দেখাবেন নারী সম্মান যাত্রা, আপনারা তো তৃণমূল নেতাদের ফাইল একটু চটপট আপনাদের লাইব্রেরি থেকে বেরিয়ে আসে, তো একটু দেখাবো যে শুভেন্দু অধিকারী যখন বলছেন নারী সম্মান যাত্রা, সেই সময় যেন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে। আপনাদের লাইব্রেরি থেকে একটু বের করে একটু দেখিয়ে দেবেন। বলছি যে অনুব্রত মণ্ডল যে অসম্মান করেছে সেই কারণেই নারী সম্মান যাত্রা। আবার বলছি তো, এটা তো তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল খারাপ কথা বললে সেটা পার্টি সমর্থন করে না, পার্টি নিন্দা করে, পার্টি ক্ষমা চাওয়ায়, সেটা তো প্রমাণিত। তো বিজেপি কি শুভেন্দু অধিকারী ক্ষমা চেয়েছিলেন জুতার তলায় থাকে বলার পর? তাহলে শুভেন্দু অধিকারী একটা প্রথম স্টেটমেন্ট করুন, বীরবা হাঁসদা আমার বিলম্বিত বিবেক জাগরণ ঘটেছে, আমি ক্ষমা চাইছি। এই শব্দটা অন্তত শুভেন্দু অধিকারী বলুন ওই যাত্রায় যাওয়ার আগে। কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে যে মামলাটা চলছিল ওটা কি শেষ হয়ে গেছে? কি সব আমি জানি না, কার কার সব বিরুদ্ধে নাকি একটা মামলা ছিল, আর একটা ওদের RSS এর কার বিরুদ্ধে একটা কি মামলা ছিল, বেহালা থানায় কি সব যেন হয়েছিল, আমি ঠিক জানি না। ওগুলো কি শেষ হয়ে গেছে? তারা কি মহিলাদের নিয়ে কিছু বলছেন? আমি জানি না, ওগুলো খোঁজ নিতে হবে। আচ্ছা, অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছেন আরো এক তৃণমূল নেতা, পাকিস্তানের সঙ্গে সেটিং করে ভারত সরকার পাণ্ডবেশ্বর কৈলাসের ওই বিষয়টা নিয়ে কি আপনারা আবার নতুন করে যদি মামলাটা দেখা হয় সেটা বলবেন? না, সে ধরনের কোনো মন্তব্য করছি না, ওটা তো পুলিশ প্রশাসনের বিষয়।
আমরা বলছি যে বিজেপি সেই সব নেতারা বেশি বড় বড় কথা বলছে নারী সম্মান নিয়ে, যাদের কারুর মুখ থেকে খারাপ কথা বেরিয়েছে, কারুর আচরণে বিতর্ক ছিল, কেউ অন্য কোনো বিতর্ককে সমর্থন করে বসে আছেন, ফলে তারা হঠাৎ নারী সম্মান নিয়ে বলছেন। আর যেখানে অনুব্রত মণ্ডলকে আমাদের গোটা দল মিলে যাকে সমালোচনা করা হয়েছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে, একটা উদাহরণ দেখান বিজেপির কেউ ক্ষমা চেয়েছে বা বিজেপি তার দলের কাউকে বলেছে ক্ষমা চাইতে। কত হঠাৎ করে বোলপুরকে কি টার্গেট করার চেষ্টা হচ্ছে আমার? ওগুলো ওদের একটা মানে কাজকর্ম নেই, কোথায় যাবে কি করবে এক একটা ধরার চেষ্টা করছে। আমি তো আবার বলছি, এটা তো গণতান্ত্রিক ব্যাপার, এটাই কোনো সমস্যা নেই। আমাদের একটাই বক্তব্য হচ্ছে, যদি শুভেন্দুবাবু বোলপুরে হাঁটা শুরু করেন তাহলে হাঁটার আগে একটু বীরবাহা হাঁসদার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপর হাঁটতে শুরু করবেন। অনুব্রত মণ্ডল নিয়ে বিরোধীরা অভিযোগ করছে যে হাজিরা দিলেন কিন্তু তার মোবাইল জমা নেই পুলিশ। শিওর প্রমাণিত করা হচ্ছে। মোবাইল জমা নেয়নি শিওর তো? হ্যাঁ, সেটাই বলছে। তার ফোনে নাকি ফোন পাওয়া যাচ্ছে না। আইসি ফোন নিল কিন্তু অনুব্রত মণ্ডলের ফোনে ছিল। পুলিশের কাছে দাঁড়িয়ে ফোন রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। কে বলছে? শুভেন্দু অধিকারী অভিযোগ। মুখ্যমন্ত্রীর বাড়িতে রয়েছে। এটা পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইন আইনের পথে চলছে না বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, জানো না। আর এই যে অনুব্রতর ফোনে হুমকি নিয়ে রাজ্যগুলোর পথে নামছে বিজেপি নানা কর্মসূচি। এবং সেটা কালিয়াগঞ্জ উপনির্বাচনের আগে 16 তারিখ কালিয়াগঞ্জ ওগুলোর কোনো ইয়ে নেই। যে বিজেপি মহিলাদের অসম্মান করার জন্যই একের পর এক বিতর্কে জড়িয়েছে, সারা ভারতবর্ষের বিজেপির নেতাদের মানে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ এসছে। আমাদের এখানে তো আমি আবারও বলছি, যতবার বিজেপি নারী সম্মান বলবে ততবার শুভেন্দু অধিকারীর বীরবাহা হাঁসদাকে বলা জুতার নিচে থাকে এটা সামনে আসবে। তো বিজেপি যদি আত্মঘাতী গোল করতে চায় তাদের ব্যাপার। বাংলার মা বোনেরা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য সমস্ত রকম ভাবে তাদের স্বার্থ সুরক্ষিত রাখা, সামাজিক আর্থিক সমস্ত রকম নিরাপত্তা উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। তো ফলে এখানে বিজেপির এই অপপ্রচার, কদিন আগে একজন মহিলা ফেসবুক লাইভ করেছিল বিজেপির এক নেতার বিরুদ্ধে, তো কোথায় ছিল মহিলা সম্মান যাত্রা? তাকে রাখবেন নাকি মহিলা সম্মান যাত্রায়? বিজেপির এক নেতার বিরুদ্ধে এক মহিলা ফেসবুক লাইভ করেছিলেন, তাকে রাখবেন নাকি মহিলা সম্মান যাত্রায়? তাকে রাখুন। সবার আগে একটাই কথা, ভাই যেখানে যেখানে যা ইচ্ছা করুন, এটা গণতান্ত্রিক রাজ্য। আপনাদের মিথ্যাচার বাংলার মা বোনেরা ধরে ফেলেছেন, কিন্তু যখন মহিলা যাত্রা শুরু করবেন প্রথমেই শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে জুতার নিচে থাকে, এই বিবৃতির ক্ষমা চেয়ে তারপর যেন মহিলার কোনো কর্মসূচি আপনারা নেন। অনুব্রত মণ্ডল যেদিন এই কথাটা প্রকাশ্যে এলো সেদিন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা মানে পুলিশের কর্তা থেকে আরম্ভ করে সকলেই বলেছিলেন স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে স্ট্রং অ্যাকশন হয়নি, উল্টে জাতীয় মহিলা কমিশন চিঠি পাঠিয়েছে 72 ঘন্টার মধ্যে ডিজিকে রিপোর্ট দেওয়ার জন্য, কিন্তু রাজ্যের মহিলা কমিশন নিশ্চুপ। আইন আইনের পথে চলবে। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, পুলিশ প্রশাসন যাকে যেখানে জানাবার সেখানে জানাবেন। বলছি জগন্নাথ মন্দিরের প্রসাদ তো বাড়িতে বাড়িতে যাবে। হ্যাঁ, ওই যে পাণ্ডবেশ্বর আমরা বললাম যে অপারেশন সিঁদুর নিয়ে বলেছে পাণ্ডবেশ্বরের বিধায়ক অপারেশন সিঁদুর নিয়ে যে মন্তব্য করেছেন, পার্টি কোনো অবস্থায় সেই বক্তব্য অনুমোদন করে না। এটা তার ব্যক্তিগত একটা বিচ্ছিন্ন মন্তব্য। পার্টির লাইন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে দিয়েছেন, অপারেশন সিঁদুর নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য, তৃণমূল বিবৃতি, রাজনীতি, তর্ক বিতর্ক তৃণমূল এর মধ্যে যাবে না। দেশের স্বার্থে, দেশের স্বার্থে আমরা পরিষ্কার বলছি যে আমাদের পার্টির যা লাইন, অর্থাৎ দেশের প্রশ্নে পহেলগাঁও পরবর্তী সংঘাতমূলক যে পরিবেশটা, তাতে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর কেন্দ্রের পাশে থাকছে এবং তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে রাজনীতি করবে না।
এটা আমাদের পার্টির লাইন, এটা আমাদের নেত্রী বলে দিয়েছেন। ফলে এর বাইরে যে বা যারা কোনো মন্তব্য করবেন সেটা পার্টি লাইন অনুমোদিত মন্তব্য নয়। তফাৎ হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এটা বলা ঠিক নয়, কিন্তু বিজেপির নেতারা অপারেশন সিন্দুরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করার জন্য বা কখনো কোনো মহিলা সেনা অফিসারকে কটাক্ষ করে বিজেপির নেতা কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আচরণ করছেন, তো সেটা তো থামাবার কেউ নেই, সেটা তো থামানো হচ্ছে না। কিন্তু তৃণমূলের কর্তব্য দেশের স্বার্থে পালন করছে। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে চিতাপথের আয়োজন করছে বিজেপি এবং তাতে বিভিন্ন রাজ্য থেকে হিন্দুত্ববাদী নেতাদের আনা হচ্ছে। এই হিন্দুত্বের সার 26-এ ভোটের আগে। দেখুন, এগুলো আমরা 21-এও শুনেছি, 23-এ পঞ্চায়েত নির্বাচনের আগেও শুনেছি, 24-এ লোকসভা নির্বাচনের আগেও শুনেছি বিজেপি এই করছে, বিজেপি ওই করছে। বাংলার মানুষ ধরে নিয়েছে যে বিজেপি বঙ্গ বিরোধী, বাংলার মানুষের বন্ধু নয়। এরা শুধু ধর্মীয় মেরুকরণ এবং ধর্মের সুড়সুড়ি দিতে আসবে, ভোট তার অঙ্কে কিছু পরিযায়ী আসবে, এর সঙ্গে রুটি কাপড়া মাকান আর বাংলার অধিকারের কোনো সম্পর্ক নেই। ফলে বিজেপি কি করছে না করছে এসব কর্মসূচির কোনো রাজনৈতিক প্রভাব, আই রিপিট, রাজনৈতিক প্রভাব বাংলায় পড়বে না। নির্বাচন কমিশনের একটা নির্দেশিকা যে এনসিসি করে যারা তাদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করা। এনসিসি যারা করে তারা তো মূলত নাবালক বা তাদের প্রাপ্তবয়স্ক নয় তারা। দেখুন, এটা পরিষ্কার কথা যে প্রাপ্তবয়স্ক নয় এমন কাউকে তো ভোটের কাজে ব্যবহার করা যাবে না। এবার বাকিটা ওনারা কি ভেবে বলেছেন আমাদের সিনিয়র নেতৃত্ব খতিয়ে দেখবেন। শুভেন্দু অধিকারী আরেকটা অভিযোগ করছেন যে কোভিড পোর্টালকে রাজ্য নিষ্ক্রিয় রেখে কোভিডের প্রকৃত সংখ্যা ডেঙ্গির মধ্যে চেপে যাওয়ার চেষ্টা করছে। অকারণ আতঙ্ক ছড়িয়ে কি হবে? কোভিডের যেটুকু যা বলার দরকার রাজ্য সরকার দেখছেন, বলছেন। সকলকে বলা হয়েছে সতর্ক থাকতে, সতর্কতামূলক পরিকাঠামোগত ব্যবস্থা রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর রাখছে, কিন্তু এটা নিয়ে আতঙ্ক তৈরি করে রাজনীতি করাটা বিজেপির অভ্যাস। ওরা দেশটা সামলাক, ওরা গিয়ে আগে বাকি যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেখানে করোনা নিয়ে যা হচ্ছে সেটা দেখুক। বাংলায় সিচুয়েশন নিয়ন্ত্রণে, কিন্তু বাংলার সরকার এবং প্রশাসন কোনো রকম আত্মসন্তুষ্টিতে ভুগছে না। সমস্ত রকম নজরদারি, পরিকাঠামো, বেড, অক্সিজেন যা যা রাখার সেগুলো রাখছে। ফলে বাকিটা চিকিৎসকদের উপর ছাড়ুন না। অভয়ের বাবা মা অভিযোগ করছেন আবার যে সিবিআই কোনো কাজ করছে না, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সিবিআই। এমনভাবে তারা প্রেশার তৈরি করছে যাতে কেউ মুখ না করে। আজকে আবার অভিযোগ। দেখুন, ওনারা কাদের কথায় কি, ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা সম্মান দুটোই আছে, কিন্তু ওনারা একবার এক এক রকম আচরণ করে নিজেদের মেয়ের মৃত্যু সেটাকে, তার তদন্তটাকে এতভাবে ওনারা একটা কনফিউশনের মধ্যে নিজেরাই ফেলছেন। ওনাদের কন্যার মৃত্যুর পরে পশ্চিমবঙ্গে সামাজিক অপরাধ যে 2-4টে ঘটনা ঘটেছে, বাংলার পুলিশ কিন্তু তাদের ফাঁসির সাজা শুনিয়ে ছেড়েছে। কোনো মহিলার উপর অপরাধের, অত্যাচারের কোনো রকম ছাড় পায়নি। কিন্তু যদি এই ক্ষেত্রে ওনাদের কোনো অভিযোগ বা আফসোস থাকে, তার জন্য ওনারাই দায়ী। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে দোষীকে। ওনারা বললেন পুলিশ মানি না, সিবিআই চাই। সিবিআই এলো, সিবিআই এসে তদন্ত করে দেখলো কলকাতা পুলিশ ঠিক সেই তাই। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির সাজা হয়ে যেত, সিবিআই সেটা করাতে পারেনি। এখন ওনারা বলছেন সিবিআই তো ভরসা নেই। তাহলে আপনাদের কন্যার পরে যে দুঃখজনক খারাপ ঘটনা ঘটেছে, তাদেরকে এই রাজ্য পুলিশই তো ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে। এই আদালতই 50 দিন, 60 দিন, 65 দিনের মধ্যে তদন্ত বিচার শেষ করে হয়েছে।
তাহলে আপনারা যদি ঠিক করে নেন যে কিছু লোকের কথা বলে কিছু লোকের রাজনৈতিক মঞ্চে ঘুরে বেড়াবেন, তাহলে এই বিভ্রান্তির জন্য তো সেই দায়টা আপনি অস্বীকার করবেন কি করে? আপনাদের কাছে যদি রাজনৈতিক মঞ্চে ঘুরে বেড়ানো এবং প্রচারটা অগ্রাধিকার পায়, তাহলে আপনাদের মনের মধ্যে যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট রয়েছে সেটার অবসানটা কিভাবে হবে? আপনাকে তো কোথাও একটা আস্থা রাখতে হবে। আপনাকে যে যা আপনাদের ব্যবহার করে কত লোক কত রকম উদ্দেশ্য সাধন করে নিচ্ছে, দয়া করে একবার ভেবে দেখবেন। আপনাদের মেয়েকে ব্যবহার করে, আপনার মেয়ের মৃত্যুকে ব্যবহার করে, আর আপনারা তাদের হাতের পুতুল হয়ে থাকছেন। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তারা এখন বলছে মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে সবকিছু পরিষ্কার হবে। ইয়ার্কি মারার জায়গা পাননি এগুলো? এটা কোনো কথা? আপনাদের প্রতি সম্মান এবং আপনাদের প্রতি পূর্ণ সহানুভূতি, সহমর্মিতা জানিয়ে বলছি, সবকিছুর একটা সীমা থাকা উচিত। রাজনৈতিক মঞ্চে করতে গিয়ে আপনারা তো আপনাদের কন্যার মৃত্যুকে এত লোক এতভাবে ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন। আমরা সকলেই এগুলোর বিরুদ্ধে, আমরা সকলেই দোষীর শাস্তি চাই, ফাঁসি চাই। যখন কলকাতা পুলিশ কাজ করছে তখন আপনারা বললেন সিবিআই চাই বলে কোর্টে গেলেন, এখন বলছেন সিবিআই কাজ করেনি, কালকে বলবেন ইন্টারপোল চাই, পরশু বলবেন মঙ্গল গ্রহ থেকে তদন্তকারী আনো। এটা হচ্ছে নাকি? নিশ্চিতভাবে খারাপ ঘটনা, কিন্তু দোষী গ্রেফতার হয়েছে, কলকাতা পুলিশ করেছে। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসি হতো। সিবিআই ফাঁসি করাতে পারেনি যাবজ্জীবন, সেটাও ঊর্ধ্ব আদালতের একটা বিচার্য ব্যাপার রয়েছে। তা আপনারা সিবিআই ডেকে এনেছেন, তো কাদের বুদ্ধিতে গিয়ে সিবিআই ডেকে এনেছেন? আবার আজ এখন বলছেন সিবিআই নয়, এখন বলছেন অমুককে জেরা করতে হবে, তমুককে জেরা করতে হবে। আবার বলছি, আপনাদের কন্যার চরম দুর্ভাগ্যজনক মৃত্যুর পরেও বাংলায় যে 2-3টি সামাজিক বিচ্ছিন্ন অপরাধ ঘটেছে, রাজ্য পুলিশ তাদের ফাঁসি করিয়ে ছেড়েছে, ফাঁসির রায় করিয়ে ছেড়েছে। আপনাদের এর কথা শুনে ওর কাছে যাওয়া, ওর কথা শুনে ওর কাছে যাওয়া, রোজ এক এক রকম বাইট দেয়া, এইসব করতে গিয়ে আপনারা রাজনৈতিক মঞ্চের অতিথিতে পরিণত হয়েছেন। দয়া করে সেই বিষয়টা বিবেচনা করলে ভালো হয়। এই সঙ্গে বলছেন যে কোনো সুরামিজি না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন দেখা করেন, কেউ কোনো সাড়া দিচ্ছে। তার কারণ কোথাও বুঝতে হবে যে ওনাদের আবেগকে, ওনাদের যন্ত্রণাকে, ওনাদের অশ্রুকে কেউ বা কারা ভুল রাজনৈতিক স্বার্থে, কেউ কোনো অংশ শোনা যায়, কোনো আমি নাম বলছি না, কোনো অংশ এইসব মৃত্যুকে ব্যবহার করে ওই কিউআর কোড দিয়ে কালেকশনের স্বার্থে, কেউ পরিচিত মুখ হয়ে উঠে অমুক করার স্বার্থে, কেউ অন্য স্বার্থে। এখন তো চাকরির বদলি হলেও বলছেন আমি আন্দোলনে ছিলাম। অভয়াকে ব্যবহার করে রুটিন বদলিটাও যদি আটকানো যায়, তো এইগুলো কোন ধান্দাবাজদের পাল্লায় পড়ে গেলেন সেটা বুঝলেন না অভয়ের বাবা মা? এবার শুভেন্দু অধিকারী রাজ্যের কাছে একটা প্রথম প্রশ্ন হচ্ছে, 30 জুনের মধ্যে মিড ডে মিলের কত টাকা ব্যবহার হয়েছে তা নিয়ে কেন্দ্র সরকারকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী সেটা নিয়ে বলেছেন যে 50% সব টাকাই তুলে 50% ব্যবহার করা হয়েছে, 50% নিজেরা চুরি করে নিয়েছে। এসব অবাস্তব কথা। প্রশাসন যা করার করছে, যেগুলোর কোনো ভিত্তি নেই, সেগুলো এরকম একটা গাল গল্পের মতো বলে দিলেই হলো। লাস্ট যে মোদি আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কাশ্মীরকে আজকে রেলের সাথে জুড়ে মূল ভূখণ্ডের সঙ্গে উনি বলছেন ভালো কাজগুলো আমার জন্যই বাকি করেছিল, আমি আজকে একটা এরকম বৃহৎ কাজ করি। না, এটা কোনো কাজের কথা না। ভারতবর্ষে বহু ভালো কাজ যুগে 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 হয়ে এসছে। এই রেল নিয়েই বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে কাজ শুরু হয়েছে, সেগুলো তো অনেকটা নয় এরা এই গভর্নমেন্ট আটকে রেখেছিল, অথবা এই গভর্নমেন্ট এসে সেগুলোকে শেষ করছে। তো ফলে নরেন্দ্র মোদীর জন্য সব ভালো কাজ বাকি আছে, এটা ভাবার কোনো কারণ ঘটেনি। এই দেশে অনেক কাজ হয়ে এসছে, সময়ের নিয়মে কালচক্রে কাজ হতে হতে যায়। সেটা যদি কেউ বলেন আমার জন্য হবে বলে বাকি আছে,
দুর্ভাগ্যজনক। বলছি বাড়িতে বাড়িতে এটা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে দাঙ্গা লাগাতে চেয়েছে পাকিস্তান, মন্দির আক্রমণ করেছে। দাঙ্গা লাগাতে চেয়েছে পাকিস্তান, মন্দির আক্রমণ করেছে। মন্দির আক্রমণ করেছে মানে? মোদীজি বলছেন মন্দির আক্রমণ করেছে, দাঙ্গা লাগাতে চেয়েছে পাকিস্তান। আমি যা বলার বলে দিয়েছি। মোদিজি পাকিস্তানকে আক্রমণ করে যা বলেছেন তার মধ্যে কোনো নতুনত্ব নেই। এটা গোটাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার ভাষণের জেরক্স কপি আজকে বোধহয় টেলিপ্রম্পটারে ছিল। ওই টেলিপ্রম্পটারটা যে লিখেছে সে অভিষেকের ওই সব ওই বিদেশ সফরে সর্বদলীয় যে ভাষণটা ছিল সেইগুলো থেকে লিখে দিয়েছে, সেইটা পড়েছে। বলছি যে বাড়িতে বাড়িতে প্রসাদ যাবে জগন্নাথ দেবের, যাবে তো। শুভেন্দু অধিকারী তিনি বলছেন হিন্দু ভাবাবেগকে আঘাত করছেন আবার রাজ্য সরকার, কারণ বিভিন্ন পাড়ায় পাড়ায় অর্ডার দেওয়া হয়েছে এই গজা বানাবার জন্য। 20 টাকা কিছু প্যাকেট করা না, সেটা তো কালকে না, এটা প্রশাসনিক বিষয়। প্রথম কথা হচ্ছে যে ওনার শুভেন্দুবাবুর বাড়ির থেকে 40 কিলোমিটার দূরে একটা জগন্নাথ দেবের মন্দির, যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন এখনো একবার যাওয়ার একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হলো না। প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন, না তো স্বাভাবিক ব্যাপার। সরকারের কিছু নিয়ম কানুন থাকে, সরকারের কিছু পদ্ধতি থাকে। এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ যাবে মানে প্রসাদ যাবে। এবার কোথাও তৈরি হয়ে সেটা কি পদ্ধতিতে যাবে সেটা প্রশাসনের উপর ছাড়ুন না। আপনি তো একটিবার প্রণামও করতে গেলেন না, উল্টে যে লোকটি নববিবাহিত লোকটি স্ত্রীকে নিয়ে প্রণাম করতে গেলেন দিলীপ ঘোষ, তিনিও তো হিন্দু, তাকে তো অপমান করতে আর কোণঠাসা করতে আপনারা নেমে পড়লেন আপনাদের দলে। তা আপনারা যদি সনাতনী হবেন, হিন্দু হবেন, নিজেরা যাবেন না, যে গেছে তার পেছনে আপনি একবার গিয়ে দেখে আসুন। আপনি 30 কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে গেলেন না, কিন্তু উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি থেকে কত পুণ্যার্থী এসে এই জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করে যাচ্ছে। কাতারে কাতারে লোক আসছে, উড়িষ্যা থেকেও, সারা ভারতবর্ষ থেকে। প্রথম কদিনেই 20 লক্ষের বেশি মানুষ এসছেন। সেখানে প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা প্রশাসন করেছে। তো আপনি সেটা নিয়ে কি করতে কুৎসা করতে নামলেন? প্রসাদই যাবে, যেটা যাবে সেটা প্রসাদই যাবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি তো মন্দিরটার উপরে বিশ্বাসই রাখেননি। আপনি তো প্রথম থেকেই দূরে থেকেছেন, তর্ক করছেন, দূরে থেকেছেন, তর্ক করছেন। একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে অনুভব করুন, বিশ্বাসে মিলায় জগন্নাথ, তর্কে বহুদূর। প্রসাদই যাবে, আপনি তার আগে একটু প্রণাম করে আসুন। ওই বাড়িতে পাঠানো হবে স্যার? আমাদের বাড়ি শান্তিকুঞ্জে 100% যাবে, কেন যাবে না? কোনো বাড়ি বাদ যাবে নাকি? আরে ওনার বাড়ির লোকেরাই তো মনে মনে ভাবছেন ও দাদা বারণ করছে বলে, মেজদা বারণ করছে বলে যেতে পারছি না। কতদিন সামনে দিয়ে কালো কাঁচ তুলে গেছে, এরম নমো করতে করতে, এরম নমো করতে করতে গেছে ওনার বাড়ির লোকেরা। কিন্তু বারবার উনার মতো আজকেও প্রমাণ করার চেষ্টা করছেন যে এইটা মন্দিরই না, এই জগন্নাথ দেবের এইখানের মন্দিরটা মন্দির না, বারবার চেষ্টা। আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন মন্দির? আচ্ছা, উনি বলছেন মন্দির না, আমি কেন আমরা কেন উত্তর দেব? যে কোনো মানুষ যা দেখবেন সেটাই। লক্ষ লক্ষ মানুষ গিয়ে দেখছেন মন্দির, কোটি কোটি মানুষ টিভিতে দেখছেন মন্দির, কাগজে দেখছে মন্দির, ডিজিটালে দেখছেন মন্দির। এখন উনি বলছেন মন্দির নয়। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব। এখন কেউ যদি বলে পশ্চিম দিকে ওঠে, তা আমরা কি বিবৃতি দিয়ে বলবো যে না পশ্চিম দিকে ওঠে না? মানুষই জানেন পূর্ব দিকে ওঠে, তো ওটা জগন্নাথ দেবের মন্দির, তো মন্দির। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, জনস্বাস্থ্য নিয়ে সরকারি চিকিৎসকরা বাইরে মুখ খুলতে পারবে না। স্বাস্থ্য ভবনের এই আজকে নোটিশ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কেন বিতর্ক কিসের? জনস্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষ তো স্বাভাবিক ব্যাপার, যিনি আধিকারিক, যিনি এই ব্যাপারটা কথা বলার অথরিটি, যিনি সবটা জানবেন, তো তিনি বলাটাই তো ভালো। নইলে আলাদা আলাদা করে বললে কে পুরোটা না জেনে কেউ মন্তব্য করলে তো উল্টো মনে হয়ে যেতে পারে। মদন মিত্র সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? মদন মিত্র আজকে কর্মী সভা থেকে বলেছেন, কর্মী সভা দলের একাংশকে নিশানা করেছেন, বলেছেন এদের যারা চাকরি পেয়েছে, তৃণমূলে যারা আজকে আছে তাদের 40% তৃণমূলের দেওয়া চাকরি করছে আজকে। যদি দেখা যায় যে 24 ঘন্টা মমতা ব্যানার্জি তাকে নির্দেশ দেন, তাহলে তৃণমূলের কামারাটির দরজা বন্ধ হয়ে যাবে, তখন সবাই তৃণমূল নেতাদের পায়ে এসে পড়বে।
মানে উনি বোঝাতে এসেছেন দলের একাংশ না, আমি যেহেতু পুরোটা জানি না, এ নিয়ে কোনো বক্তব্য রাখবো না। কারণ মদন মিত্র সিনিয়র নেতা, মদন মিত্র সিনিয়র নেতা, তিনি কোন পরিস্থিতিতে, কোন এলাকার, কোন রাজনীতিতে কি বলেছেন সেটা না জেনে এটা নিয়ে কারুর কথার পিঠে কোনো মন্তব্য করা আরেকটা যাবে না। বক্তব্য, ইসলামপুরের যে বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া গেল না। পুলিশ খুঁজছে, পুলিশ খুব সিরিয়াসলি খুঁজছে। মানে এগুলোর সঙ্গে তো রাজনীতির যোগাযোগ নেই, একটা খুব মানে সবাই উদ্বিগ্ন, খুঁজছে এখন, মানে দেখা যাক কি। থ্যাংক ইউ। কুণালদা একটা প্রশ্ন আছে, কুণালদা একটা প্রশ্ন আছে। দমদমে সিনিয়র স্কুলের একজন শিক্ষক নিজের স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার খাতা বাড়িতে রেখে দিয়েছেন, কি করে? প্লিজ, আমি ওটা পারবো না বলতে। ওইটা বললেন না? ক্যামেরাগুলো বন্ধ হোক, তারপর করবো। তোমারটা বাকি। আমি পারবো না। আমি আর পারবো না।